শুভ সকাল সুধী দর্শক মণ্ডলী, আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে আজকে কিছু আপডেট আপনাদেরকে দিতে চাই। আসলে আপডেট বলবো না, সকালের এই সেশনটি আমি সাধারণত বাংলাদেশের দর্শকদের প্রয়োজনীয়তার দিকে একটু বেশি নজর রেখে আমি এইটি সাজাই। তো আজ কথা ছিল আমি আমার সম্পর্কে বলবো, কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশের পরিস্থিতি যেভাবে এগোচ্ছে আমার মনে হয় কিছুটা আজকের বিষয়টা বেশি জরুরি হয়ে পড়েছে। তো আমার বিষয়ে আপনারা অনেকে জানতে চান, তা আমি না হয় পরেই বলি, কিছু যেগুলো জরুরি সেগুলো নিয়ে চলুন আজ কথা বলি। যে কোনো রোগেরই বিভিন্ন স্টেপ রয়েছে, অর্থাৎ 100 জন সাধারণ মানুষকে যদি আনি আমরা, ধরুন ভাগ করি যে কোনো রোগীকে, এরা সাধারণ মানুষ, তাদের মধ্যে লক্ষণহীন একটি বড় অংশ থাকে, প্রিসিমটোম্যাটিক লক্ষণ এবং মারাত্মক লক্ষণ। তো সাধারণ মানুষ ধরুন 100, লক্ষণহীন অর্থাৎ এইটিকে আমরা মেডিকেল ভাষায় বলি ক্যারিয়ার। এদের কোনো লক্ষণ নেই, কিন্তু এদের শরীরেও অনেক জীবাণু থাকে। এটা প্রিসিমটোম্যাটিক অর্থাৎ আপনার শরীরে রয়েছে, এরপর একটি ইনকিউবেশন পিরিয়ড বলে এটাকে, যেই সময়টিতে ব্যাকটেরিয়া বা ভাইরাস বা জীবাণুর সাথে মানুষের শরীরের ভেতরে মারামারি চলতে থাকে, কে জিতবে, কে কাকে কাবু করতে পারবে, সেটি সাময়িক হোক আর স্থায়ী হোক। সেইটি সাময়িক হলে মানুষ জিতে যায়, কয়েকদিন সাফার করে, আর যদি স্থায়ী হয় তাহলে মানুষ হেরে যায়, অর্থাৎ মৃত্যু এবং ভোগান্তি। তো এখন প্রিসিমটোম্যাটিক অর্থাৎ এটিকে ইনকিউবেশন পিরিয়ড বলা হয়। করোনা রোগীর ক্ষেত্রে এটি 2 থেকে 6 দিন। এরপর লক্ষণ সহ মানুষ, অর্থাৎ পুরো রোগটি চলতে থাকে, মানুষটি ভুগতে থাকে। মারাত্মক লক্ষণ অর্থাৎ তখন টার্ন করে গিয়েছে, জীবাণু জেতার কাছাকাছি, এরপরেরটিতে নাই বা গেলাম। সো এখন সাধারণ মানুষ, আমরা সবাই জানি আজকের বিষয়টি লক্ষণহীন মানুষ, মারাত্মক একটি ব্যাপার। এটি নিয়ে আমি একটু পরে আসি। এরপর আসুন প্রিসিমটোম্যাটিক, যে ইনকিউবেশন পিরিয়ড বলি আমরা যেটিকে, অর্থাৎ আপনি জীবাণুতে এক্সপোজড হয়েছেন, আপনার শরীরের সাথে কন্টিনিউয়াস মারামারি চলছে, কিছু লক্ষণ আসা শুরু হয়ে গেছে। এই ভাইরাসের গায়ে যে স্পাইকগুলো রয়েছে এগুলো শরীরের ভেতর অ্যাটাক করছে, কোষের মধ্যে লাগছে, লাগার কারণে দেখা যায় যে এই শরীর কিছু রিঅ্যাক্ট করে এবং আস্তে আস্তে লক্ষণ শুরু হতে থাকে এবং ভাইরাস কিছুটা জয়ী হয়ে নিচের দিকে ফুসফুসের দিকে নামতে থাকে। তো এই প্রিসিমটোম্যাটিক বা ইনকিউবেশন পিরিয়ড, সেই সময়টা কেমন, কিভাবে বুঝবেন? শরীর খারাপ লাগবে, দুর্বল লাগবে, জ্বর জ্বর ভাব, পায়ে কামড়ানো, মাথা ব্যথা, খুব ভেগ অস্বচ্ছ লক্ষণ। এটি সব রোগীর ক্ষেত্রেই কিছুটা কাছাকাছি, সব রোগের ক্ষেত্রে। সো এটি শুধু করোনা এটি হলে হয়েছে আর এটি হলে ফ্লু হয়েছে এরকম কিছু নেই। এই জায়গাটি শরীর যখন ফাইট করতে থাকে, আস্তে আস্তে হেলে পড়তে থাকে, এই লক্ষণটি সব রোগের ক্ষেত্রে মোটামুটি কাছাকাছি ইনফেকশনজনিত। আর লক্ষণ সহ মানুষ তো আমরা জানি কি হচ্ছে। তবে প্রিসিমটোম্যাটিক থেকে লক্ষণ শুরু হওয়ার যে এই 5ম বা 4র্থ বা 6ষ্ঠ দিনগুলো, মানুষ ভেদে এগুলো ডিফারেন্ট। এই সময়টিতেই একজন মানুষ আরেকজনকে বেশি রোগ দেয়, অর্থাৎ শরীরের ভিতরে ওই সময়টুকুতে অনেক বেশি ভাইরাস থাকে, যেইটির কারণে এটি অনেক বেশি ছোঁয়াচে। এখন আসুন লক্ষণহীন মানুষগুলোর নিয়ে কথা বলি। এদের কোনো ধরনের লক্ষণ থাকবে না, এরা আপনার আমার মতো স্বাভাবিক মানুষ। এই জায়গাটাতেই মারাত্মক সমস্যা। কোনো জ্বর নেই, কোনো কাশি নেই, কোনো কিছু নেই, এরা সিম্পলি ক্যারি করছে আর মানুষগুলোকে দিয়ে বেড়াচ্ছে। এদের সংখ্যা কিন্তু কম নয়, এদেরকে বলা হয় সাইলেন্ট স্প্রেডার। অর্থাৎ আপনার পাশের যে মানুষটি এই মুহূর্তে বসে আছে,
আপনি ভুলেও জানেন না সে সাইলেন্টলি নীরবে আপনার শরীরে বিষ ঢেলে দিচ্ছে কিনা। এইটি একটি মারাত্মক ভয়ের ব্যাপার। আমি বাংলাদেশে এই মুহূর্তে যেহেতু এখন এই ছোঁয়াচের ভাবটি অনেক বেশি, তাই আমি এই বিষয়টি আজকে এখন এনেছি। যারা মাঠে ঘাটে ঘুরছেন তাদেরকে বলছি, আপনারা নিজের ক্ষতি করছেন, আপনারা মানুষের ক্ষতি করছেন, আপনারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার ক্ষতি করছেন। এই 25% মানুষেরা, প্রায় 25% মানুষ যারা ভুগছেন, তারা বাকিটা 75% এই দিকে যাচ্ছে। অর্থাৎ আপনি বাজারে গিয়েছেন, বাজার করছেন, আপনারা 4 জন মিলে, আপনাদের মধ্যে একজনের এই অবস্থা হতে পারে, যেটিকে আমরা বলি লক্ষণহীন মানুষ। ব্যাপারটি মারাত্মক ভয়ঙ্কর একটি ব্যাপার। আমরা সত্যি ব্যাপার উপাত্তগুলো সায়েন্সকে মানছি না। আমরা সবাই ধরে নিয়েছি আমার হবে না, অথবা আমাদের হবে না, অথবা কি করব। এই জায়গাটিতে আমার খুব ভয় হয়। তবে একটি স্টাডিতে দিয়ে দেখা গিয়েছে যে এরা সাধারণত তরুণ তরুণী এই বয়সটাতেই বেশি। তাই আমি বলছি, সবাই মোটামুটি বুঝছেন ব্যাপারটিকে, কিন্তু তরুণ তরুণী যারা আছো তোমরা বুঝতে হবে। হ্যাঁ, তোমরা হয়তো তোমাদের শরীর ক্যারি করছে, তোমার হয়তো কিছুই হচ্ছে না, কিন্তু বাবু তুমি তো সবাইকে দিয়ে বেড়াচ্ছ, সেটির কি হবে? সেইটির কি হবে? সেইটিই কথা। নিজে হয়তো লক্ষণ নেই, কিন্তু যাকে দিচ্ছ তার হয়তো মারাত্মক লক্ষণ হচ্ছে, অথবা সে মৃত্যুবরণ করছে। একটু ভেবে দেখবে কি তোমরা ব্যাপারটি? ধরুন স্বামী স্ত্রী, স্বামী ক্যারিয়ার, উনি বাইরে যাচ্ছেন সবসময়, তার কোনো লক্ষণ নেই, কিন্তু এই রোগটি দেখা গেল আপনার মাধ্যমে যে কোনোভাবেই হোক আপনার স্ত্রীর কাছে চলে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে স্টাডি বলছে যে তার জ্বর, কাশি, শ্বাসকষ্ট, ইভেন মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ দেখুন, স্বামী এবং স্ত্রী, একজন লক্ষণহীন মানুষ ছিল, বাহির থেকে নিয়ে এসেছেন, এসে বাড়িতে সবাইকে দিলেন, যার মধ্যে মৃত্যু পর্যন্ত হতে পারে। অর্থাৎ এই ভাইরাসটি শরীরে ঢুকলে সবার ক্ষেত্রে যে লক্ষণ হবে তা নয়, কিন্তু কারো কারো ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ ভাইরাসটি বেশ সুবিধাভোগী একটি ভাইরাস। যাকে কুপকাত করতে পারে না তার ক্ষেত্রে চুপচাপ থাকে, আর যাকে কুপকাত করতে পারে তার ক্ষেত্রে সে হার্ড লাইনে চলে যায় এবং সর্বাধিক ক্ষতিটি করে ফেলে সে। এটি একটি দুঃখজনক ব্যাপার, কিন্তু আমরা কেউ মানছি না। আরেকটি কথা, এই দুষ্ট ভাইরাসে আমরা আমরা যারা বিজ্ঞানীরা, যারা ডাক্তার বলুন, যারা ভাইরোলজি নিয়ে পরীক্ষা করছে, তারা আমরা জানি যে সাধারণত একটি ভাইরাস ঢুকলে সে একাই যায়, কিন্তু এই দুষ্ট ভাইরাসটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে নিজে একা যাচ্ছে না, সে সাঙ্গপাঙ্গ নিয়ে মানুষকে অ্যাটাক করে। কেমন? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার সাথে অনেক সময় যায়, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তার সাথে যায়, অ্যাডেনো ভাইরাস অনেক সময় যায়, অন্যান্য রকমের ছোট ছোট ভাইরাসগুলোকে সে সাথে নিয়ে মানুষগুলোকে অ্যাটাক করছে। এই জায়গাগুলোতেই যত আমাদের দুর্বলতা, আমরা বিজ্ঞান এখনো এটি স্টাডি ফেজে আছে, তো এটি নিয়ে খুব বেশি তাদেরও যে অভিজ্ঞতা আছে তা নয়, এগুলো আস্তে ধীরে বের হয়ে আসছে। আসলে চায়না বোধহয় এগুলো জানতো, আমি বিশ্বাস করতে শুরু করেছি। না হলে এই নতুন নতুন তথ্যগুলো আমেরিকা থেকে কেন আসতে হবে? তারা তো আমেরিকা থেকে 4 মাস এগিয়ে ছিল। আর চায়নাকে আমি তো বলবো না যে তৃতীয় বিশ্বের দেশ, তারা তাদের মেডিকেল সায়েন্স অতটা ভালো নয়। আমি বিশ্বাস করতে শুরু করেছি কিছুটা তাদের বেয়াদবিটা। যাই হোক, ওইদিকে নাইবা গেলাম। এর পরের যে প্রশ্ন, তবে কি এই অ্যাসিমটোমেটিক বা প্রিসিমটোমেটিক এই মানুষগুলো কি আসলে সত্যিই খারাপ? না, তা খারাপ নয়। এই মুহূর্তে একটি কাজ হবে আমাদের, আমরা ধরে নেব যে কোনো মানুষ আপনার আশেপাশে আছে, তাদের করোনা আছে, তাদের লক্ষণ থাকুক বা তাদের লক্ষণ না থাকুক। এইটি হচ্ছে আজকের মেসেজ।
অর্থাৎ সবাই মাস্ক পরে ঘুরবেন, সেটি বাড়ির ভেতরে হোক বাড়ির বাহিরে হোক, সবাই গ্লাভস পরে হাঁটবেন, সেটি বাড়ির ভেতরে হোক বাড়ির বাহিরে হোক। এইটি হচ্ছে মেসেজ আপনাদের কাছে, বাংলাদেশবাসীর কাছে আমার অনুরোধ, সবাইকে বলুন ডিস্টেন্স মেনটেন করতে। ডাইনিং টেবিলে বসে সবাই কাছাকাছি খাবার দাবার খাবো আগামী 1 মাস 1.5 মাস নাই বা করলাম, সবাই খাবার নিয়ে চলে গেলাম যার যার কাছ থেকে। ব্যাপারগুলো সবাইকে বুঝতে হবে। এই যে ডিস্ট্যান্সিং কথাটা বলা হচ্ছে, এটি বারবার বলা হচ্ছে এই কারণে, এই মুহূর্তে বিজ্ঞানও অনেক কিছু জানে না, তাই সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে, এইটি হলো কথা। তবে তাহলে কি এই লক্ষণহীন মানুষ ধরে ধরে সবাইকে পরীক্ষা করতে হবে? 100 জন মানুষ আছে একটি জায়গাতে থাকে, তাদের সবাইকে পরীক্ষা করতে হবে? না, তা নয়। সেটি করার প্রয়োজন নেই। এত কিট মানুষের কাছে এই মুহূর্তে নেই। যাদের রিস্ক বেশি এবং যারা লক্ষণ আছে তাদেরকে টেস্ট করার জন্য এখনো বলা হচ্ছে। তো সেদিকেই বিজ্ঞানীরা আগাচ্ছে। অনেক প্রেগনেন্ট বা গর্ভবতী মায়েদের দেখা গিয়েছে যে তাদের বেশ ভালো একটি অংশ, 20 থেকে 25% মায়েরা, তাদের দেখা যায় লক্ষণ নেই, তারা ক্যারি করছে। তার অর্থ হচ্ছে যে এখন হাসপাতালগুলো ধরে নিয়েছে প্রত্যেক গর্ভবতী মায়ের করোনা আছে, তারা হাসপাতালে ভর্তি হলে প্রথম কাজ হচ্ছে প্রেগনেন্সি টেস্ট করার আগে করোনা টেস্ট করে নাও। এটি আপনাদের বাংলাদেশের ডাক্তার ভাই বোনদেরকে বলছি, এটি খেয়াল রাখবেন। আরেকটি জিনিস বাংলাদেশের ডাক্তার ভাই বোনদেরকে বলি, এই মুহূর্তে হিরোইক কিছু করা যাবে না। আপনারা নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে এবং রোগীর সেবাও দিতে হবে, দুইটিই করতে হবে। আপনারা মাঠ ছেড়ে চলে যাবেন, এটি হবে না, আবার রোগীদেরকে তাড়িয়ে দিবেন, সেটিও হবে না। একটি ব্যালেন্স করতে হবে। যেটি করা হয় এই মুহূর্তে ধরে নেওয়া হয় হাসপাতালে যে কোনো রোগী যাচ্ছে সবার করোনা আছে ধরে আপনি প্রোটেকশন নিয়ে তার থেকে হিস্ট্রি ফিজিক্যাল যতটুকু না হলেই না ততটুকু করে নিতে হবে, এইটি মনে রাখবেন। আজকে একটি পত্রিকায় দেখলাম লেখা যে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যে যারা এফেক্টেড হচ্ছে তাদের মধ্যে 70% হচ্ছে বিদেশি মানুষ যারা সেখানে আছে। তার চেয়েও ভয়াবহ ব্যাপার, এদের মধ্যে 20% মানুষ আমাদের বাংলাদেশি ভাই বোনেরা। বড় মুশকিল, আমরা খাবার দাবার আনতে গিয়েও আমরা মারা যাচ্ছি সেখানে, বড় মুশকিল। আমাদের কপালটাই খারাপ। কেন জানেন ওখানে আমাদের এই অবস্থা? আমরা সবাই একসাথে থাকি গাদাগাদি করে, আমাদের সেই পুষ্টির অভাব, শিক্ষার অভাব, আমাদের কোনো চয়েস নেই। যারা বিদেশে এইরকমভাবে থাকেন, যারা বলছিলাম, তারা একটু সাবধানী হবেন। লক্ষণ যাদের আছে তাদেরকে একটু আলাদা করে দিন। কোয়ারেন্টাইন, সামাজিক দূরত্ব। বিদেশে বসে অসুস্থ হবেন, মরে যাবেন, আমরা কিছুই করতে পারবো না পরিবারগুলো দূর থেকে। তাই আপনারা একটু সাবধানী হন। যেখানে না গেলেই নয় সেখানে যাবেন না। যদি লকডাউন নাও হয় চেষ্টা করুন বাড়িতে থাকার জন্য। যারা বিদেশে কর্মরত কর্মজীবী ভাই বোনেরা আছেন তাদের জন্য বলছি, তাদের জন্য কষ্ট হয় আমার। এখন বাংলাদেশের অবস্থা একটু বলি। আমরা সবাই সংখ্যা নিয়ে খুব উদ্বিগ্ন। সংখ্যা অর্থাৎ আজকে 209 জন, আজকে 2 ডিজিট সংখ্যায় মানুষ ডেথ হয়েছে, এইগুলো ভাবার কোনো প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আপনি নিজে কি করছেন আপনার সমাজের জন্য, আপনার বাড়ির জন্য, এইটি ভাবুন। সারা বিশ্বে সারা দেশে কি হচ্ছে এটি ভেবে নিজেকে মাটির মধ্যে পুঁতে ফেলবেন না যেন। আপনাদের কাছে আমার অনুরোধ, এই সংখ্যাগুলো আপনাদেরকে কোনো শিক্ষা দিবে না, এগুলো সায়েন্টিস্টদের জন্য হয়তো কাজে দিবে। নিজেরা নার্ভাস হয়ে যাবেন, মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন, এটির কোনো প্রয়োজন নেই। আমরা নিজেদের বাড়িতে কিভাবে নিজেদের আত্মীয় স্বজন, ছেলে পেলে, বন্ধু বান্ধবকে প্রোটেক্ট করবো, পাড়াকে প্রোটেক্ট করবো না করে আমরা সারা বাংলাদেশ নিয়ে ভাবছি, অথচ নিজের আত্মীয় স্বজন সব বাজারে ঘোরাফেরা করছি। এই জায়গা থেকে ফেরত আসতে হবে।
এত সংবাদ, এত মৃত্যু সংবাদ এগুলো না ছড়িয়ে আমরা নিজেদের প্রতি ফোকাসড হই। আমি নিউ ইয়র্কে অনেক ভাই বোনদেরকে দেখছি, তারা এখন বাড়িতে প্রায় 1টি মাস আবদ্ধ, একটানা যারা পাচ্ছেন। খুবই ভালো সংবাদ এটি, আর এইটির কারণেই আমরা এখন ফ্ল্যাট কার্ভে যেতে পেরেছি। এটি ইম্পর্টেন্ট, এটি সত্যি ইম্পর্টেন্ট। আপনারাও বাংলাদেশবাসী করবেন আমরা জানি, কিন্তু এমন একটি বিপদে পড়ে গিয়ে করবেন আর কোনো উপায় থাকবে না। নিউ ইয়র্কে ঠিক গত সপ্তাহের যে কার্ভটি ছিল, যারা রোগটি হয়েছে, যাদের কর্মজীবী মানুষ বাইরে ছিল অথবা যারা একটু টুথপেস্ট আনতে বাইরে গিয়েছেন, তারা নিয়ে এসে বাকি সবাইকে দিয়েছেন। বাংলাদেশ, এটি তোমাদের আর 2 সপ্তাহ পরে আসবে। তোমরা যদি এখন না শোনো, সবার কাছে হাত জোড় অনুরোধ করছি, যদি অবস্থা থাকে অবশ্যই 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 বাড়িতে থাকতে হবে আমাদেরকে। আরেকটি আশার খবর এখানে বলি, যে মনে হচ্ছে যে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি তার লেভেলে চেষ্টা করছেন। যারা ব্যবসায়ীরা আছেন তারা একটু এগিয়ে আসুন। বিদেশ থেকে আমি জানি সবার কন্টাক্ট আছে, তারা চেষ্টা করুন মাস্ক বাহির থেকে যদি পারেন, অথবা লোকালি মেডিকেল গ্রেড মাস্ক প্রডিউস করুন। ছোট্ট একটি মেশিন, এটির দাম আমার মনে হয় 1 কোটি টাকা হবে না। আমি মেশিনটি দেখেছি। চায়নাতে গিয়ে নিয়ে আসুন মেশিন, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে মাস্ক, গ্লাভস মারাত্মকভাবে প্রয়োজন। সমস্ত ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ, আপনারা এই কাজটি করুন, এনে দিন। ডাক্তার সমাজ বা স্বাস্থ্যকর্মীরা তাদের জীবন দিয়ে হলো এই জাতির পাশে দাঁড়াবে, কিন্তু তাদের পাশে এই অস্ত্রগুলো তো দিতে হবে। ম্যাসিভভাবে যদি এখন তাদের কাছে না দিই, লাভ হবে না। যুক্তরাষ্ট্রে ঠিক এই অবস্থাটি হয়েছিল 3 সপ্তাহ আগে। তারা 3 সপ্তাহে নিজেরা প্রোডাকশন শুরু করেছে। তাদের কাছে মেশিনপত্র ছিল না, কিন্তু তাদের কাছে এই বিজ্ঞানটি ছিল। তারা মেশিন তৈরি করে বানাতে শুরু করেছে। ছোট্ট একটি মেশিন, হয়তো 10 ফুট বাই 10 ফুট জায়গার মধ্যে এটি বসিয়ে দিতে পারবেন। সত্যি বলছি আমি। মিলিয়নস অফ মাস্ক এবং গ্লাভস তৈরি করুন। বাকিটি আমরা পুরো পিপিই যে ব্যবস্থাটি আমরা ডাক্তাররা করে নেব। আপনারা আমাদেরকে মাস্ক এবং সার্জিক্যাল মাস্ক সাথে গ্লাভস দিন। ব্যবসায়ীদের প্রতি আমার অনুরোধ, এখানে ডাক্তারদের ভূমিকা নাই, সরকারের ভূমিকাও অতটা থাকবে না। ব্যবসায়ীরা শুধুমাত্র পারবেন। বাংলাদেশের এই ব্যবসায়ীরা 2 সপ্তাহে ভেন্টিলেটর তৈরি করতে পেরেছেন। এটি আশার বিষয়। বাকি যত ব্যবসায়ী আসেন একটু খবর নিন। N95 হতেই হবে এইটি নয়, সার্জিক্যাল গ্রেড মাস্ক। আর ব্যবসায়ীদের প্রতি আরেকটি অনুরোধ, যারা ব্যবসায়ী বা ধনাঢ্য মানুষ আছেন, পাশের মানুষগুলোর দিকে তাকান। দুর্ভিক্ষ হবে না, কিন্তু মানুষগুলোর কষ্ট আমরা যেন না দেখি। প্রচুর মানুষ আছেন যারা দিন আনে দিন খায়, তাদের পাশে একটু দাঁড়াতে হবে। দিস ইজ দ্য টাইম। আর ডায়াগনস্টিক কিটের কথা বলছি, IEDCR বা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ, দেখুন আমরা যুক্তরাষ্ট্র থেকে এই ভুলটি করেছি। আমরা ডায়াগনস্টিক কিট ম্যাসিভভাবে আনিনি। আমরা বলেছি WHOর জিনিস মানি না। বাংলাদেশ সরকার তো বলছে আমরা WHOকেই শুধু মানি। তাদের থেকে আনান যেভাবে পারুন। গণস্বাস্থ্য দিবে মানছি, গণস্বাস্থ্য 20,000 কিট দিবে, তারপর কবে আবার সাপ্লাই আসবে এগুলোর দিকে না তাকিয়ে আমরা রাইট অ্যাওয়েতে প্রচুর কিট আনতে পারি কিনা দেখুন। একটি ফলের বাস্কেটে 100টি ফল আছে, 3টি ফল এখানে নষ্ট আছে। এই 3টিকে যদি ডায়াগনোসিস করে আমরা সরাতে না পারি, বাকি 97টি ফল পচে যাবে। অর্থাৎ 100 জনের মধ্যে 3 জন যদি এফেক্টেড থাকে, আমরা যদি তাদেরকে ধরে একটু আলাদা করতে না পারি, আমরা শেষ হয়ে যাব। ঠিক এইভাবে ম্যাসিভ ডায়াগনোসিস করে অস্ট্রেলিয়া বেঁচে গিয়েছে, শ্রীলঙ্কা ম্যাসিভ লকডাউন করে বেঁচে গিয়েছে। আমাদেরকে এই ম্যাসিভ ডায়াগনোসিস ছাড়া কোনো উপায় নেই। আপনারা সবাই আমার এই কথাটি মানবেন, কিন্তু বড্ড দেরি হয়ে যাবে। এটি আমার বাংলাদেশ সরকারের প্রতি আবেদন, ব্যবসায়ীদের প্রতি আবেদন। সরকারের মাধ্যমে আপনারা নিজেদেরকে ইনভলভ করুন, যে আমরা আনতে চাই, আপনারা কি বলুন সরকার।
এটি সম্ভব, এটি সম্ভব, এটি সম্ভব। আমি আমার নিজস্ব ব্যক্তি উদ্যোগে আমি 5,000 সার্জিক্যাল মাস্ক, গ্লাভস 5,000, তারপর ফেস মাস্ক কভার, ফেস কভার, কিছু N95 এনেছি। মানুষ টেনে পুরে নিয়ে যায় এয়ারপোর্ট থেকে, কি করব। তারপরও এই কিছু সামগ্রী আমি হয়তো সেনাবাহিনীর মাধ্যমে দেশবাসীকে আগামী 2-3 দিনের মধ্যে দেব। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্র থেকে এই মুহূর্তে টাকা পয়সা বাংলাদেশে পাঠানো কঠিন, অনেক ধার কর্য করে এই টাকাগুলো ম্যানেজ করে আপাতত প্রথম শিপমেন্ট দেখছি যে আমি দিতে পারি কিনা জায়গা মতো। সেই জন্য এটি খুব অল্প পরিমাণ, আমি আশা করছি আগামী সপ্তাহে 5,000 রিয়েল N95 এটি দেব। বাজারে প্রচুর ফেক বা 2 নাম্বার N95 আছে, এগুলো থেকে পরিহার করুন। অনেক কলুষিত ব্যবসায়ীরা এগুলোর ভেতরে জড়িয়ে গিয়েছেন। আমরা এই মুহূর্তে মানুষগুলোকে এইভাবে মারতে চাই না। আপনারা যদি বাইরে থেকে আনতেই হয় ব্র্যান্ডেড জিনিস আনুন, আমরা পারবো। ফেক জিনিস আনবেন না, ফেক জিনিস বানাবেন না মেহেরবানি করে। যাই হোক, যা বলছিলাম, আগামীকাল সকাল 11টায় আমি একটি দোয়া পর্ব আয়োজন করেছি। এই দোয়াটি এখান থেকেই হবে, পরিচালনা করা হবে, এবং একজন বাসা থেকে একজন বিশিষ্ট মাওলানা সাহেব যিনি নিজেও এফেক্টেড হয়েছিলেন তার গল্প শুনবো। তারপর পরে আমরা সারা দেশবাসী মিলে ওই একটি সময়ে সারা দুনিয়া থেকে আমি চেষ্টা করব সকাল ঠিক 11টায় ইনশাল্লাহ একটি দোয়া পর্ব পরিচালনা করব। আমরা সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে যে যেই ধর্মে আছেন আমরা চলুন দোয়া করি। বিভিন্ন দেশে আলো জ্বলছে একটি সময়ে, তা বিধাতার কাছে ক্ষমা চেয়ে আমরা চলুন আগামীকাল সকাল 11টার সময় শুক্রবার নিউ ইয়র্ক এবং সারা বাংলাদেশে রাত 9টার সময় একটি সময় আমরা এই বিশিষ্ট মাওলানার বেঁচে আসার গল্প শুনবো। তারপর পরই আমরা এই দোয়া পর্বটি করব। তো এখানে রাজনীতির কোনো ভূমিকা নেই, আমি পরিষ্কারভাবে বলতে চাই। আমরা বিধাতার কাছে ক্ষমা চাবো, সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাবো আগামীকাল এই সময়টিতে। সবার শেষে বলতে চাই যে যারা জনপ্রতিনিধিরা আছেন, আপনারা, আমি জানি আপনাদের সবার পাশে আছেন, আপনারা এই মুহূর্তে এই লকডাউনে একটি ডিফিকাল্ট স্ট্যান্ড নিয়ে নিন। আর শুনছিলাম আমাদের ছোট ভাই মুনতাকিম আশরাফ, উনি বলছিলেন যে ওনার এলাকাও লকডাউনে যাচ্ছেন। একেবারে স্ট্রিক্ট লকডাউনে চলে যান। আপনারা যদি ডিফিকাল্ট করেন সব ডিফিকাল্ট হবে। মানুষগুলোকে ঘরে ঢুকাতে হলে আপনাদের ভূমিকা এই মুহূর্তে মারাত্মক। সরকার করছে তার লেভেলে সেন্ট্রালি, আপনারা চারিদিকে করবেন আমি জানি, সাথে মানবিক দায়িত্বগুলো তো করছেন, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আমাদের এলাকার এমপি মহোদয়, মাননীয় এমপি জনাব রাজি মুন্সি, উনিও বেশ চেষ্টা করছেন। এখন সব সারা দেশে আপনাদের মাধ্যমে লকডাউন করতে হবে, মিনিংফুল লকডাউন, মানুষকে বাড়িতে ঢুকিয়ে দিতে হবে। আসুন কিছু প্রশ্নের উত্তর নিই। আজ অনেক কথা হলো, কিছু আবেগী কথাও বললাম, তো দেখি আমার ফোনটি দাও, আমি কিছু প্রশ্নের উত্তর নিচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেইটির ব্যাপারে কথা বলবো। আসুন। আর করোনা পরিস্থিতি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আমি মনে করছি যে এখনও সেই মোটামুটি স্টেবল আছে। হাসপাতালের রোগীগুলো হয়তো একটু বিপদে পড়ে গিয়েছে, তারা বেশ অসুস্থ। তাদের মধ্যে থেকে কে বাঁচবে, কি হবে আমি বলতে পারছি না, সেটি বিধাতার খেলা। তো সবার জন্য দোয়া প্রার্থনা করছি। আমি কিছু প্রশ্নের উত্তর নিয়ে নিচ্ছি। লক্ষণ সহ মানুষ বলেছি, মারাত্মক লক্ষণও বলেছি, যেই কারণে আমি ওগুলোতে গেলাম না আপনাদের জন্য। স্যার, আপনি বলছিলেন লক্ষণবিহীন মানুষও রয়েছেন, এটা তো বড়ই ভয়ের ব্যাপার। তাহলে তাদের থেকে দূরে কিভাবে থাকবো? শুধু ভাইয়া 6 ফিট দূরত্ব মেনটেন করুন প্রতিটি মানুষ থেকে আগামী 3টি সপ্তাহ। আমি আর কিছু চাচ্ছি না, আপনার কিচ্ছু করতে হবে না। প্যারানয়েড হন, অর্থাৎ সন্দেহপ্রবণ হন। আপনার কাছে কেউ আসতে চাইলে চোখের ভাষায় বুঝিয়ে দিন যে নো, আমি এইটি দেখতে চাই। যুক্তরাষ্ট্রে আমি অবাক হয়ে যাই, মানুষ সবাই খুব প্যারানয়েড। আমার নিজের 2 সন্তান, তারাও বলে যে বাবা নো, বাড়ির ভেতরের কথা বলছি। সো গুড, আমরা সবাই এইভাবে শিক্ষিত হতে চাই। ডায়াগনস্টিক কিট দিয়ে এই লক্ষণহীন মানুষগুলোকে খুঁজে বের করা, 16 কোটি মানুষকে, এটি সম্ভব নয় বাস্তবভাবে। আমরা একে আর ওকে যেন দোষ না দিই, আমরা নিজেরা কি করছি সেইটি নিয়ে আমাদের এখন চিন্তা করা উচিত।
বাঘ আসবে আসবে, প্রথম দিকে ভেবেছিলাম বাঘ আসবে না, সবাই বলছিল বাঘ আসবে না, বাংলাদেশের কথা বলছি। এরপর দেখলাম সবাই বলছে দু একটি বাঘ এসে গিয়েছে, কিছু হবে না, আমরা বাঘ মেরে ফেলবো। এরপর বললাম যে হ্যাঁ, বাঘ আমরা হ্যান্ডেল করতে পারবো। আমরা ইন্ডিভিজুয়াল লেভেলে আমি সবার কথা বলছি। এরপর এখন কি হয়েছে, আমরা সবাই ভেবেই নিচ্ছি বাঘ এসে গিয়েছে, ঘরের মধ্যে ঢুকে গিয়েছে, আমরা সবাই মারা যাচ্ছি। হ্যাঁ, এইগুলো ঠিক নয়, আমাদেরকে পারতেই হবে। আমরা দুর্ভিক্ষ ফেস করেছি, আমরা মুক্তিযুদ্ধের সময় না খেয়েছিলাম, ৭৫-এর সময় আমরা মারাত্মক প্রবলেমে ছিলাম, তারপর ২১টি বছর আমরা মারাত্মক, আমরা পারবো, কিন্তু আমাদেরকে একটি প্ল্যান করে এগুতে হবে। কাঁচা সালাদ না খেয়ে কাঁচা ফল খাওয়া কি নিরাপদ? ৩টি সপ্তাহ কাঁচা সালাদ থেকে একটু দূরে থাকি না বোন? আচ্ছা, এরপর লিখেছেন সাদাত রাজু, N95 মাস্ক কি কেউ রিইউজ করা যায়? N95 মাস্ক আসলে এটি অ্যাক্টিভ পেশেন্টের জন্য ২ ঘন্টার জন্য ম্যাক্সিমাম ইউজ করার কথা, সেখানে ৮ ঘন্টা পর্যন্ত আমরা ব্যবহার করছি। আমার এক বন্ধু গতকাল তো বলেই দিলেন আমাকে, যুক্তরাষ্ট্রের কথা বললো যে ফেরদৌস, একটি N95 আমাকে একদিন দেওয়া হয়, 5 দিন পরে গিয়ে আরেকটি হাত পায়ে ধরে N95 পাওয়া যায়। তো তাও 5 দিনের মাথায় দেখা যায় যে এই N95 এর মধ্যে আমি মানুষের লাশের গন্ধ পাই 5 দিন পরে। তখন সুপারভাইজারকে দিয়ে দেখালে ওরা বলে যে ঠিক আছে ফেলে দাও। আর আমরা বাংলাদেশে বসে N95 এর স্বপ্ন দেখছি, এটি হবে না। প্র্যাকটিক্যাল হন। যুক্তরাষ্ট্রে কিছু 2-1টি মেশিন আবিষ্কার করেছে রিসেন্টলি, যেটি দিয়ে N95 রিইউজ করা যায়, কিন্তু আমরা এই গল্প শুনতে চাই না। N95 করতে করতে আমরা মানুষগুলোর কাছেই যেতে চাই না। সার্জিক্যাল মাস্ক উইথ ফেস প্রোটেকশন, গগলস অ্যান্ড বাকিগুলো দিয়ে এই কাজটি চালিয়ে নিতে হবে। আপনারা কিভাবে পিস্তল নিয়ে কামানের এগেনস্টে নড়বেন সেটি আমরাই ডিসাইড করতে হবে। ৭১-এও আমরা যুদ্ধ করেছি কোনো অস্ত্র ছাড়া, তো আমাদেরকে বের করতে হবে। আমি জানি আমাদের ডাক্তার ভাইরা নিজেদের প্রোটেকশনের ব্যবস্থা নিজেরা বের করে নেবেন, ঠিক যেভাবে যে গাউনটি তৈরি করেছেন ঠিক সেভাবেই আমরা পারবো। সো N95 নিয়ে আসলে গল্প করে লাভ নাই। আমার ছেলের 4 বছর 2 মাস ওপেন হার্ট সার্জারি, 10 মাসে অপারেশন করেছি। হ্যাঁ, আপনার শিশু একটু অসুস্থই মনে হচ্ছে, একটু সাবধানে থাকবেন। দোয়া পর্ব নিয়ে আবারও বলুন, পরিষ্কার করুন, বলুন যে ধর্মের মানুষ আছেন, সবাই নিজের মতো করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। আমরা নিউ ইয়র্ক সময় সকাল 11টায়, বাংলাদেশ সময় রাত 9টায়, মনে রাখবেন কাল সকাল 11টায় নিউ ইয়র্ক সময়, বাংলাদেশ সময় কাল রাত 9টায় একযোগে প্রার্থনা করব। যে যে ধর্মের আছেন সে তার ধর্মের থেকে করবেন। আমরা একজন বিশিষ্ট মাওলানা থাকবেন, তিনি আক্রান্ত হয়েছিলেন, মৃত্যু দেখে এসেছেন, তার থেকে তার বেঁচে আসার গল্প শুনবো অল্প সময়, তারপর আমরা তার মাধ্যমে আমরা দোয়া প্রার্থনা করব। রিভা আয়েশা, স্বাভাবিক মানুষের হৃদয় স্পন্দন প্রতিটি মিনিটে কতবার হয়? স্যার আমার ঠান্ডা সর্দি কাশি, ওইদিকে নাইবা গেলাম। শাহিন, আসসালামু আলাইকুম স্যার, আশা করছি আপনি ভালো আছেন। স্যার আমি সবসময় আপনার প্রোগ্রামগুলো আগ্রহে দেখি। আমার একটি প্রশ্ন, আজকে একটি পত্রিকা দেখলাম যে আমরা অনেকে করোনা ভাইরাসের মেডিসিন নিয়ে আলোচনা করি, কিন্তু অ্যাভিগান অ্যাপ্লাই করতে 11 জন রোগী মারা যায়। অ্যাভিগান নিয়ে আমরা এত বেশি আমরা আসলে মানে খড়কুটো ধরেও বেঁচে থাকতে চাই। অ্যাভিগান নিয়ে এখনও পশ্চিম বিশ্ব মোটেও ইন্টারেস্টেড নই। আমরা কেন যেন সাউথ এশিয়ার মানুষগুলো একটু বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি। আমরা চলুন তথ্য উপাত্তর উপর নির্ভর করি, বিজ্ঞানের উপর নির্ভর করি। আরেকটু সময় নিতেই হবে। জাস্ট একটি ঢিল মারলাম, কারো কারো লাগবে আর কারো লেগে যাবে, কেউ ভালো হয়ে যাবে, আর কারো কারো এই ঢিলের আঘাতে মানুষ মারা যাবে, এইটি তো আশাব্যঞ্জক নয়। আমি এই জন্য বলি যে ঔষধ নিয়ে আশাবাদী হবার সময় ঠিক এখনই নয়, হয়তো আরেকটু উপাত্ত লাগবে। আপনারা মানুষ হিসেবে সবাই মেহেরবানি করে ডাক্তারদের পরামর্শ নিয়ে খাবেন, এইটিই কথা। এখনো পর্যন্ত কোনো ঔষধ ছাড়া 95% মানুষ এই করোনা আক্রান্ত হয়ে ফিরে এসেছে। তো আমরা তাড়াহুড়ো করার কি আছে? 95% মানুষ কোনো ব্যবস্থাপনা ছাড়া বেঁচে এসেছে। এইটিকে আমরা এই তত্ত্বটিকে প্রাধান্য দেই, সায়েন্টিস্টদের কাজ করতে বলি। চলুন আমরা এইটিই করি। স্যার তাহলে তো বিরাট জটিলতায় পড়ে গেলাম, কারণ লক্ষণহীন মানুষগুলো তো বুঝতেই পারবে না, তাহলে তো তারা ছড়াতেই থাকবে। হ্যাঁ, এইটি হচ্ছে আসল কথা, লক্ষণহীন মানুষগুলো ছড়াতেই থাকবে, এবং তার মধ্যে আপনি আছেন,
আমি আছি, উনি আছেন, তিনি আছেন। সো নিজেকে আবদ্ধ করা ছাড়া কোনো উপায় নেই, আপনাকে 14 দিন কোয়ারেন্টাইন করে ফেলতে হবে আপনার এই মুহূর্তে। আচ্ছা, তাহলে 15তম দিনে কি হবে? 15তম দিনে আপনি সহি হলেন অন্যদের জন্য, অর্থাৎ আপনি ছড়াবেন না। আপনার ভেতরে যে ভাইরাসগুলো থাকার কথা ছিল ওরা মরে গিয়েছে। তাহলে 15তম দিন থেকে কি আপনি সারা শহর ঘুরে বেড়াবেন? না, সেইটি হবে না। 15তম দিন থেকে আপনি হয়তো আরেকজন থেকে ভাইরাসটি নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি আরেকজনকে দিবেন। তাহলে এই মুহূর্তে কি করব ডাক্তার সাহেব? এই মুহূর্তে ওই একটি কাজই করতে হবে। আপনাকে বলা হয়েছে লকডাউন করবেন, আপনি লকডাউন করতেই হবে। এইটি আপনার কথা। কতদিন? 3 থেকে 4 সপ্তাহ আপাতত এইটি প্ল্যান। বাকিটি আপনার লোকাল দেশে আপনার মানুষ, সায়েন্টিস্টরা যা বলবে সেটি তখনের কথা। এখন 3 থেকে 4 সপ্তাহ। হ্যাঁ বুঝলাম খাবার দাবারের অসুবিধা, দিস অ্যান্ড দ্যাট, ওইটি নিয়ে পরে বলবো, কিন্তু এটি একটি স্ট্রেট স্ট্রং মেসেজ আপনাদের জন্য। বাজারে যাওয়া যাবে না, একান্ত জীবন না গেলে বাজারে যাবেন না আপনারা, এখন বাড়ি থেকে বের হওয়া যাবে না। আমি খুব আবেগী হয়ে যাচ্ছি কারণ আপনারা কেউই কথা শুনছেন না। বাংলাদেশ সরকার চেষ্টা করছে বলার জন্য, আর্মি নামিয়ে দিচ্ছে, তারপরেও দেখা যায় মানুষগুলো জাস্ট বাজারে গিয়ে একটু বাতাস খেয়ে আসলো। আপনি বের হবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাতাস লাগাতে কেন বের হবেন? বাজারে গিয়ে কেন চা খেতে হবে? আপনি আর্লি মর্নিংয়ে ভোর 5টায় গিয়ে আপনি হেঁটে আসুন, আপনার ব্যায়াম করে আসুন, ছাদে যাবেন, একটু অফ পিক আওয়ারে যান। আমরা ওগুলো করছি না, আমরা আমাদের পাংখা লাগিয়ে আমরা ঘুরে ঘুরে বেরোচ্ছি। এই জায়গাটিতে আমার একটু মাথা নষ্ট হয়ে যাচ্ছে স্যার। আশা করি ভালো আছেন স্যার। আমি সবসময় আপনার প্রোগ্রামগুলো দেখি। আচ্ছা ভাই, ধন্যবাদ স্যার। জুতার মাধ্যমে কি করোনা? হ্যাঁ হতে পারে, জুতার যে বস্তু সেখানে তো 8 থেকে 12 ঘন্টা এই জীবাণুটি থাকে। আপনি বাজারে গেলেন, আমি এটির পাশ দিয়ে আমি কথা বলছি, আমি জীবাণু আক্রান্ত রোগী, তা আমার ভাইরাসটিতে গিয়ে আপনার জুতার উপর পড়বেই। ব্যাপারটি ভাবুন, বাইরে গিয়েছেন যেই জুতা পরে, এসে সেই জুতা একটি পলিথিনে বেঁধে আপনি রেখে দেন কোথাও 24 থেকে 48 ঘন্টা, এবং হাত ধুয়ে ফেলুন। এই জুতো আগামী 24 ঘন্টা, 48 ঘন্টা, 24 থেকে 48 ঘন্টা ধরা যাবে না। ইয়াস, 2 সপ্তাহে ভেন্টিলেটর বানানোর কথা বলেছেন, কিন্তু এগুলোর চালানোর জন্য, হ্যাঁ এইটি একটি বিশাল, আমরা ভেন্টিলেটর বানিয়ে ফেলছি, কিন্তু আমরা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট চালানোর মানুষ তৈরি করিনি। সারাদিনে আইসিইউ স্পেশাল, সারা বছরে আইসিইউ স্পেশালিস্ট বানাচ্ছি আমরা সারা দেশে, হয়তো 25 জন 20 জন, 16 কোটি মানুষকে কিভাবে সার্ভিস দিব? যারা ডাক্তার, যারা পলিসি মেকার, তাদের কাছে আমার হাতজোর অনুরোধ, এই মুহূর্তে আপনারা অনেক ডাক্তারকে নিয়ে এখন কিভাবে ভেন্টিলেটর চালাতে হয়, মেডিসিন ডাক্তার স্পেশালি যারা সেই লেভেলে রয়েছে, তাদেরকে আপনারা সামনে আনুন। যারা এই মুহূর্তে তাদের কোর্স শেষ করছে তাদেরকে সামনে নিয়ে আসুন। 10 দিনের কোর্স, 1 সপ্তাহ, 3 দিনের কোর্স দিয়ে ভেন্টিলেটর চালানো শেখানো যায় মেডিসিন ডাক্তারদেরকে। করে ফেলুন, কোনো উপায় নেই। এটি উপরের লেভেল থেকে করতে হবে। আমি নিউ ইয়র্ক থেকে চিৎকার করলে লাভ হবে না, আমি বলে দিচ্ছি। এখন কি করবেন বলুন? আমেরিকাতে নার্সরা এই ভেন্টিলেটর চালাতে জানে। কি বলবো বলুন, কষ্টের কথা। তারপর শুধু তাই হবে না, ভেন্টিলেটর টেকনিশিয়ান লাগবে, যে এটিকে ক্লিন করবে, ম্যানেজ করবে, এগুলো তৈরি করে নিতে হবে। এই মুহূর্তে এক সরকার কি করবে? ডাক্তার ভাইরা এগিয়ে আসুন, যারা ম্যানেজ করেন তারা এগিয়ে আসতে হবে। স্যার আশা করি আপনি ভালো আছেন। আমি সবসময় আচ্ছা এটি তো দেখলাম। স্যার আপনি বলেছেন চীন থেকে মাস্ক জিনিস আনছে, সেখানে অনেক বেশি আক্রান্ত দিন থেকে কিছু আনা নিরাপদ, এটি অসুবিধা নেই তো। এটি পরে থাকবে এয়ারপোর্টে 12 ঘন্টা 18 ঘন্টা 2 দিন, তো এটি ওখানেই মরে যাবে। এগুলো নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। চীন থেকে বলছি না, যেখানে পাবেন ভালো কোয়ালিটি মেডিকেল গ্রেড সেখান থেকে আনতে হবে। শামীমা আহসানুল্লাহ স্যার, আমি গ্রামীণ ফোন কাস্টমার সার্ভিসে কাজ করছি, দুপুর 2টা থেকে সীমিত, শুধু মাস্ক, গ্লাভস ও 7 ফিট দূরত্ব বজায় রেখে কাজ করছি। এখন আমার কি করতে হবে? না এইটুকুই ভাই যথেষ্ট। তাহলে তো বিরাট জটিলতায় পড়ে গেলাম। উনি লিখেছেন স্বাভাবিক মানুষের হৃদয় স্পন্দন, বলেছেন মুহিদ বিন নূর, ডিপ্রেশন হিয়ার যাচ্ছে দোস্ত, ডিপ্রেশন বেড়ে যাচ্ছে। আমার বন্ধু লিখেছেন ডিপ্রেশন, হ্যাঁ ডিপ্রেশন এই মুহূর্তে 100% মানুষ করোনায় আক্রান্ত, 50% করোনায় শারীরিকভাবে আক্রান্ত, আর বাকি 50% মানুষ করোনার মানসিক রোগী হয়ে গিয়েছে। মিডিয়াও এখানে একটি ভালো রোল প্লে করছে, কারণ আমরা সবাই ফেসবুকে যাই, আমরা সবাই বিভিন্ন অনলাইন পত্রিকা পড়ছি,
লাভের লাভ এটি হচ্ছে আমাদের মাথা নষ্ট হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ফেসবুকটি খুলি দেখি যে সিকিউরড মেসেজ আসছে শত শত, যে যা পারছে সব শেয়ার করছে। এগুলো বন্ধ করা উচিত, এগুলো সবাই বন্ধ করা উচিত। স্যার 2 সপ্তাহ ভেন্টিলেটর বানানো তো বললাম ভাইয়া, মুহিত বলেছেন এটাও বললাম। আহসান হাবিব স্যার আপনি যেহেতু ডাক্তার তাই বাংলাদেশের ডাক্তারদের মোটিভেট করুন। না, বাংলাদেশের ডাক্তারদেরকে আমি সবসময় আপনাদের কাছে মাধ্যমে বলি যে আপনারা তাদের পাশে দাঁড়াতে হবে। আমি প্রায় শেষ পর্যায়ে এসেছি। তিনি আমেরিকা ভাইরাস আক্রান্ত হাসপাতালে ছিলেন, সেখানে সুস্থ আছেন। যমুনা টিভিতে লাইভে এসে বললেন যে করোনা ভাইরাস কোনো ছোঁয়াচে রোগ নয়, না এটি ছোঁয়াচে রোগ। তো বাংলাদেশের ডাক্তারদের পাশে দাঁড়ানোর কথা বলি, শুধু ডাক্তার নয়। দেখুন 71-এ আমরা স্বাধীনতা অর্জন করেছি কোনো সময় বাধা ছাড়া। আমরা জানতাম না আমরা কিভাবে কোন দিকে যাচ্ছি, আমাদের কোনো নেতাও ছিল না সেই সময়, আমাদের নেতাকে তারা ধরে নিয়ে গিয়েছিল। আমরা ঘাস খেয়ে এই দেশকে স্বাধীন করেছি। আর আমাদের এখন একজন শক্ত নেতৃত্ব থাকার পরও আমরা এত অসহায় ফিল করছি কেন জানেন? আমরা কারো কথা শুনছি না। আসুন সবাই মিলে যারা মুক্তির যোদ্ধা এই মুহূর্তে স্বাস্থ্যকর্মীরা, তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সামনে আগুনে ঠেলে না দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি তোমাদের পাশে কিভাবে দাঁড়াতে পারবো বলো। এই যে গ্লাভসগুলো আর বাজারে আছে, আমরা নিজেরা দখল না করে আমরা 2টি প্যাকেট গ্লাভস কিনে আমরা আমার পাশের ডাক্তারকে বলি তুমি সেবা করছো, আমি তোমার জন্য দিয়ে গেলাম। আমার পরিবারকে আমি অরক্ষিত রেখে আমি তোমার পরিবারের জন্য গ্লাভসগুলো দিয়ে গেলাম। খুব ছোট্ট ব্যাপার, কিন্তু না হলে দুদককে কেন আসতে হবে যে ডাক্তারদের বাড়ি থেকে উচ্ছেদ করার মতো মানসিকতা মানুষের আছে, সেখানে দুদক আসতে হবে? আমরা কতটা হীনমন্যতায় ভুগি চিন্তা করুন। আমাদের সবার দায়িত্ব, শুধু ডাক্তার নয়, নার্স, সেবিকা, দারোয়ান হাসপাতালের, তাদের সবাইকে আমরা বলি তোমরা কাজ করো, আমরা তোমাদের সব কিছু দেখছি। এটি আমাদের নৈতিক দায়িত্ব। 71-এ যেভাবে আমরা যুদ্ধ করেছি, মুক্তিযোদ্ধাদেরকে আমরা এক মুঠো মুড়ি হলেও দিতে পেরেছি, আমাদের পর্যায় থেকে এটি করতে হবে। কাদা ছোড়াছড়ি আমরা অনেক করেছি, আর নয়। আমি দুঃখিত, আমি ব্যাপারগুলোতে আবেগী হয়ে যাই, একটু কথা বেশি বলি। মেডিসিন বিশেষজ্ঞ তো আমাদের অনেকটা হকারের মতো কাজ করতে হয়। তো যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ রাতে খুব সম্ভবত একজন মানসিক রোগ বিশেষজ্ঞ, বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ, ওনাকে সাথে নিয়ে কাজে আপনাদের সামনে আসবো আবারও। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকুন, ভালো থাকুন, মেন্টালি স্ট্রং থাকতে হবে। আমি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে ডাক্তার ফেরদৌস খন্দকার বলছি।